দাদুকে নেবা না? একটু হাই করে দাও আমার দিকে তাকে, ভালো করে বলে হাই, বলে রাধে রাধে। চারিদিকে ঘন কুয়াশার মধ্যে ভোর 5:30টার সময় অন্ধকার থাকতে থাকতে আমরা এখন বেরিয়ে পড়ছি মায়াপুরের উদ্দেশ্যে। তো চলো খুব বেশি এখানে দেরি না করে আমরা বেরিয়ে পড়ি। রাস্তাঘাট কিন্তু এখন প্রচন্ড পরিমাণে ফাঁকা বলতে পারো, তবে চারিদিকে ঘন কুয়াশা। রাস্তায় যেতে যেতে তো এমন একটা রাস্তা পড়েছিল, এই বড় 3 থেকে 4 মিনিটের ছিল রাস্তাটা। এত পরিমাণে কুয়াশা ছিল, সেই কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল। তো এখন দেখো হালকা একটু ভোরের আলো ফুটেছে, আমরা এক জায়গায় দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। তো তোমাদের একটু দেখাই কতটা পরিমাণে কুয়াশা চারিদিকে, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো দেখো আমরা কিন্তু আস্তে আস্তে প্রায় পৌঁছেই গেছি মায়াপুর ইস্কন মন্দিরের সামনে। আমাদের সাজিরহাট থেকে মায়াপুর ইস্কন মন্দির পর্যন্ত আসা যাওয়া আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 4200 টাকা। তো এই যে মন্দির, আর তার এই সাইডের দিকটাই রয়েছে গাড়ি পার্কিং এর জায়গা। এখানে গাড়ি পার্কিং এর জন্য কিন্তু 100 টাকা করেই লেগেছিল। তো এখানে গাড়ি আমাদের পার্কিং করা হয়ে গেছে। এবারে আমরা বেরিয়ে পড়েছি চারিপাশটা ঘুরে দেখার জন্য। কিন্তু আমরা না প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি চলে এসেছিলাম। আমরা 8:30টার মধ্যে এখানে পৌঁছে গেছিলাম, আর মন্দির খোলে 9টার পরে। ওই কারণে আমরা আগে চারিপাশটা একটু ঘুরে নিলাম। এটা হচ্ছে মন্দিরের সামনের একদম ফ্রন্টের গেটটা। তো এখান দিয়েই তোমরা ঢুকতে পারবে, আর এই জায়গাটা থেকে তোমরা খাবারের কুপন কিন্তু কেটে নিতে পারো। আমরাও কিন্তু এখান থেকে কুপন কেটে নিয়েছিলাম। আমরা কেটেছিলাম গীতা ভবনের কুপন, যেটার দাম ছিল 60 টাকা করে। আর আশপাশে কিন্তু দোকানপাট প্রচুর আছে, তবে এখনও কিন্তু সমস্ত দোকানপাট খুলে পারিনি। তো আমরা আগে মন্দিরের চারিপাশটা ঘুরে দেখব, তারপরে আমরা যাব গোশালার দিকে। তো এই যে দেখো এখনো কিন্তু ভেতরে ঝাড়ফাট দেওয়া চলছে, মানে এখনো পরিষ্কার চলছে। এবার তোমাদের বলে নি, তোমরা যদি ট্রেনে আসো তাহলে তোমরা এখানে কিভাবে আসবে। তো শিয়ালদাহ কৃষ্ণনগর লোকাল ধরে আপনাদের নামতে হবে কৃষ্ণনগর জংশনে। স্টেশন থেকে বেরিয়েই আপনারা টোটো অটো পেয়ে যাবেন। অটো ভাড়া এক একজনের মাথা পিছু পড়বে 30 টাকা করে। স্টেশন থেকে অটো করে আপনাদের 30 মিনিট মতো লাগবে স্বরূপগঞ্জ ঘাট বা হুলোর ঘাট যেতে। সেখান থেকে আপনাদের একটি নৌকো নিয়ে নিতে লাগবে, নৌকো ভাড়া মাত্র 3 টাকা করে। ঘাট পার হলেই আপনারা রোডে এসে অনেক টোটো পেয়ে যাবেন, যেই টোটো আপনাদের নিয়ে যাবে সোজা মায়াপুর ইস্কন মন্দিরের সামনে। তো এখানে একটা কুকিজের দোকান ছিল, মানে খাবার দাবারের দোকান ছিল। সেখান থেকে আমি তনুচিনির জন্য কিছুটা কুকিজ নিয়ে নিলাম, যেহেতু ওরা সারা রাস্তা কিছু খায়নি আর সকালেও কিছু খেয়ে বেড়ায়নি, ওই কারণে। যেহেতু মন্দির এখনো খোলেনি, ওই কারণে আমরা আগে ভাবলাম গোশালা থেকে গিয়ে ঘুরে আসি। এখানে কিন্তু খুব সুন্দর একটি শো হয়, যেটা আপনারা দেখতে পারবেন মাত্র 40 টাকা করে টিকিট কাটলেই। তারপরে চলে আসলাম আমরা গৌরাঙ্গ কুঠিরের সামনে। এখানে কিন্তু আপনারা খুব কম খরচ থেকে খুব হাই খরচ অবধিও ঘর ভাড়া নিয়ে থাকতে পারেন। এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স। আপনারা কিন্তু এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। তো এখানের খাওয়া দাওয়া কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়, যার জন্য দেখুন এখনই কিন্তু এখানে লাইন পড়ে গেছে।
আমরা যেহেতু গীতা ভবনের টিকিট কেটেছি, তাই গীতা ভবনে কিন্তু 12টার পরেই খাওয়া দাওয়া চালু হয়। গদা ভবনেও কিন্তু 12টার পরেই খাওয়া দাওয়া চালু হয়। তো আপনারা যদি গদা ভবন, গীতা ভবন এই সমস্ত ভবনে খাওয়া দাওয়া করতে চান, তাহলে কিন্তু অবশ্যই 12টার আগে আপনাদেরকে কুপন কেটে নিতে লাগবে। তারপরে চলে আসলাম শ্রুতি ভবনের সামনে। তো দেখলেন কেমন ছোটোখাটো থেকে খুব বড় বড় ভবনও এখানে আছে। তাই আপনারা যদি এখানে এসে একটা রাত বা দুটো রাত কাটাতে চান, তাহলে কিন্তু খুব ভালোভাবেই কাটাতে পারবেন। তারপরে কিছুটা হেঁটে আসার পরে আমরা চলে আসলাম গোশালার সামনে। গোশালার সামনে এসেই দেখি একটি গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। তো ওই গরুর গাড়িটা কিন্তু আপনাদেরকে ইস্কন মন্দির থেকে গোশালা অবধি নিয়ে চলে আসবে। প্রবেশ করে গেলাম আমরা গোশালার ভেতরে। তো বাইরেই ছিল কয়েকটা বেশ দোকান, যেই দোকান থেকে আপনারা কিন্তু দুধের সমস্ত রকম জিনিসপত্র পেয়ে যাবেন, যেমন ঘি, ক্ষীর, লস্যি, আরও অনেক কিছু। তো গোশালায় গরু দেখার জন্য আপনাদেরকে কিন্তু এই সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে লাগবে। তো সিঁড়িতে ওঠার পরে গেটটা চোখে পড়লো, বেশ সুন্দর লাগছিল। তো এখানে ছিল প্রথমে ঢুকেই অনুদান কেন্দ্র। এখানে কিন্তু আপনারা গরুদের জন্য চাইলে অনুদানও করতে পারেন। তারপরে সোজা চলে গেলাম গরুগুলোর সামনে বা গোমাতাদের সামনে। এখানে প্রতিটি গরুরই কিন্তু এক একটা নাম আছে, মানে এক একজনের এক একটা নাম। তবে আপনারা এখানে বাইরে থেকে কোনো কিছু গরুদের জন্য কিনে গরুদেরকে খাওয়াতে পারবেন না। হ্যাঁ, এখানে একটি দোকান আছে যেখান থেকে আপনারা গরুদের খাবার কিনে খাওয়াতে পারেন। সবকটা গরুর মধ্যে কিন্তু এই গরুটা ছিল একটু অন্যরকম, মানে এই গরুটার শিংটা ছিল খুবই আকর্ষণীয়। তো সবাই কিন্তু এই গরুটার সামনে এসে গরুটাকে দেখছিল। এমনকি গরুটা কিন্তু খুবই শান্ত, যে শিং দিয়ে গোতাবে বা কোনো কিছু, তেমন কোনো কিছুই নয়। গরুটা খুবই ভালো। তো এখানে কিন্তু একজন গোপাল নিয়ে এসেছিল, আর আমার আবার গোপাল খুবই ভালো লাগে। তবে তোদেচিনি যেহেতু এখন অনেকটাই ছোট, আর ওদের পেছনে আমাকে অনেকটা পরিমাণে টাইম দিতে হয়, ওই কারণে কিন্তু আমি এখন গোপাল নিচ্ছি না। এই যে এখান থেকে আপনারা গরুর জন্য খাবার কিনে নিতে পারেন। তো এখানে দানপত্রের মধ্যে আপনাদের 100 টাকা ফেলে দিতে লাগবে, আর ওই 100 টাকাটাই হবে একটি গরুর সারা দিনের খাওয়ার খরচ। আর এখান থেকে আপনাকে দিয়ে দেবে ওরা 5টি খাবার, যেটা আপনারা গিয়ে গরুকে খাইয়ে দিতে পারেন। তো আমিও একটি গরুকে খাইয়ে দিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। তবে গরুটি খাওয়ার পরে মনে মনে খুব আনন্দই লাগছিল। তারপরে চলে আসলাম আমরা ওই দোকানগুলোতে। তো এখানে দেখো সমস্ত কিছুর কিন্তু দাম ফেলা আছে, আর এখানে যে কটা দোকান আছে সব কটা দোকানেই কিন্তু সমস্ত জিনিসের প্রাইস সেম ছিল। আর আমরাও এখানে আমাদের বাড়ির জন্য একটু ঘি নিয়ে নিলাম, কারণ সবার মুখেই শুনি মায়াপুরের ঘি নাকি খুব ভালো। আর এখান থেকে খেয়ে নিলাম আমরা লস্যি, কারণ সবার মুখে শুনেছি মায়াপুরের লস্যিও নাকি খেতে খুব টেস্ট। লস্যির প্রাইস ছিল 1 গ্লাস 35 টাকা। তো আমার কাছে খেয়ে সত্যি কথা বলতে এটা লস্যি কম, আর কুলফি গলে গেলে ঠিক যেমন লাগে আমার কাছে খেতে ঠিক তেমনই লেগেছে। গোশালা ঘোরা কমপ্লিট করে আমরা চলে এসেছি মন্দিরের বাইরে, কারণ আমাদের সবারই কিন্তু খিদে পেয়ে গেছিল, আর আমরা সবাই কিন্তু এখানে তিলক কেটে নিয়েছি। তো আমরা এসেছিলাম জয় বাবা লোকনাথ হোটেলে। তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম কচুরি আর ছোলার ডাল। 6 পিস কচুরির দাম ছিল 30 টাকা। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা আবার একটু মন্দিরের ভেতরটা ঘুরতে গেলাম। তো এদিকে ছিল গদা ভবন গেস্ট হাউস। তারপরে আমরা একটু এর ভেতরটাই ঢুকলাম। তো ভেতরটা কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল, সবারই কিন্তু মন আকর্ষণ করছিল এই ফুল গাছগুলোকে।
এত সুন্দর সুন্দর ফুল দেখতে কার না ভালো লাগে বলুন তো। তবে শুধু কিন্তু এইটুকু জায়গা না, মন্দিরের চত্বরে যতটা রাস্তা আছে, মানে যত জায়গা আছে, আমি পুরো রাস্তার পাশ থেকেও দেখেছি খুব সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে রাস্তাগুলো খুব ভালোভাবে সাজানো আছে। তারপরে আস্তে আস্তে আমরা চলে আসলাম গীতা ভবনের সামনে। তবে সত্যি কথা বলতে ওই মন্দির থেকে গীতা ভবন কিন্তু অনেকটা দূর। আমরা যদি জানতাম যে গীতা ভবন এতটা দূর তাহলে হয়তো আমরা গীতা ভবনের টিকিট কাটতাম না। তবে গীতা ভবনটাও ছিল খুব সুন্দর, আর তার পাশে পাশে গাছপালাগুলোও ছিল অসাধারণ। তবে এখনো কিন্তু 12টা বাজেনি, আমরা কিন্তু 12টা বাজার আগেই চলে এসেছি। এসে এখানে কিন্তু আমরা লাইন দিয়ে দিয়েছি। তো আমরা কিন্তু এখন এখানে খেতে বসে পড়েছি। এখানে আপনারা উঁচুতে চাইলেও বসতে পারেন, আবার নিচেও বসতে পারেন। আমরা নিচেই বসে পড়েছিলাম। তবে হ্যাঁ, চুলগুলো কিন্তু অবশ্যই বেঁধে আসবেন। আমার যেহেতু চুল বাঁধা ছিল না, তাই আমাকে চুল বেঁধে ভেতরে ঢুকতে হয়েছিল। তো এই নিয়মটা কিন্তু বলতে পারো খুবই ভালো। তো যাই হোক, তারপরে আমাদের পাতে প্রথমে পড়ে গেছিল বেগুনি, তারপরে পড়ে গেল সাদা ভাত। তো যারা খাবার দিচ্ছে তাদের খাবার দেওয়ার স্টাইলটা কিন্তু খুবই ভালো বলতে পারো। মানে একটি চাকার সাহায্যে খাবারটা নিয়ে যাওয়া হচ্ছে, এমনকি দুদিক থেকে দুজনে ভাত বা তরকারি এরকমভাবে দিচ্ছে। আর যারা সিঙ্গেল আছে তারা কিন্তু এপাশ ওপাশ দুই পাশেই দিচ্ছে। তারপরে আমাদের পাতে পড়ে গেছিল পাঁচমিশালির তরকারি, যেটা খেতে কিন্তু ছিল অসাধারণ। পাঁচমিশালি তরকারিও যে এত টেস্টি হয় সেটা আমি জানতাম না। তারপরে পাতে পড়ে গেছিল ডাল দিয়ে খাওয়া শেষ হতে না হতেই পড়ে গেল পনিরের তরকারি, সাথে কিন্তু দুটো করে রুটিও দেয়, সেটা আমি আর নিইনি। তারপরে পড়ে গেছিল শেষ পাতে পায়েস। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনাদেরকে কিন্তু থালাটাকে হাতে করে নিয়েই ওই গাড়িগুলোর পেছনে একটি ডাস্টবিন রাখা আছে, সেখানে ফেলে আসতে লাগবে। এমনকি দুদিকে হাত ধোয়ার রয়েছে খুব ভালো সুব্যবস্থা। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা যখন বেরাচ্ছি তখন দেখলাম প্রচুর পরিমাণে লাইন পড়েছে। যেই লাইনের শেষ মাথা গিয়ে যে কোথায় দাঁড়িয়েছে সেটা আমার জানা নেই। তাই জন্য আমি মনে মনে তখন ভাবছিলাম ভাগ্যিস আমরা একটু আগে এসেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু এখানে গাড়িতে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপের উদ্দেশ্যে। এখান থেকে আমরা এখন যাব ঘাটে। তো সেখান থেকে আমরা নদী পার হয়েই যাব নবদ্বীপে। তো এখান থেকে আমাদের টোটো ভাড়া নিয়েছিল 20 টাকা করে মাথা পিছু। তো এখান থেকে আমরা এখন টিকিট কেটে নিলাম ওপারে যাওয়ার জন্য। তো এখানে যদি তোমরা লঞ্চে যাও তো লঞ্চের ভাড়া ছিল 10 টাকা। আমরা কিন্তু এখানে এখন নৌকায় উঠে পড়েছি। আমার ইচ্ছে ছিল নৌকাতে যাব একটু খোলামেলা ভাবে, ওই কারণেই আমরা উঠেছি নৌকায়। তো এখানে কিন্তু একটা দৃশ্য আছে যেটা দেখার মতো, সেটা হলো গঙ্গা যমুনার মিলনস্থল। তো ওপাশের জলের কালারটা দেখো আলাদা, এপাশের জলের কালারটা কিন্তু আলাদা। ওপাশেরটা হচ্ছে যমুনা আর এপাশের জলটা হচ্ছে গঙ্গা। তারপরে আমরা সোজা চলে গেলাম নদীর ওপারে। নদীর ওপার থেকে আমরা একটা টোটো ধরে নিয়েছিলাম। টোটো ভাড়া নিয়েছিল 350 টাকা। তো এখন আমরা চলে এসেছি নিত্যানন্দ মহাপ্রভুর বাসস্থানে। আমরা এখন চলে এসেছি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে। তবে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান নিয়ে কিন্তু অনেকের অনেক মতবিভেদ রয়েছে। কেউ কেউ বলেন মায়াপুরের যে অন্তর্দ্বীপ রয়েছে সেখানেই তিনি জন্মগ্রহণ করেন। আবার কেউ কেউ বলেন
এই যে মন্দিরটি রয়েছে যেখানে সচিমাতার কোলে নিমাই শুয়ে আছেন, এই স্থানটিই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। তবে আমরা যেহেতু একটু টাইমে চলে এসেছিলাম, ওই কারণে কিন্তু নবদ্বীপে এসে আমরা কোনো মন্দিরই সেরকমভাবে খোলা পাইনি। তো তোমরা যদি আসো অবশ্যই 12টার মধ্যে আসার চেষ্টা করবে, তা না হলে 5টার পরে। তারপরে এখান থেকে আমরা চলে আসলাম 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ দর্শন করতে। তবে ভেতরে আমি ভিডিও করতে পারিনি। তারপরে আমরা এখন যাচ্ছি মহাপ্রভু শ্রীমন্দিরের সামনে। এখানে আছে সোনার গৌরাঙ্গ। এই সোনার গৌরাঙ্গ নবদ্বীপের একটি আকর্ষণীয় স্থান এবং নবদ্বীপে আসলে অবশ্যই সোনার গৌরাঙ্গ আপনারা দর্শন করবে। প্রথমত আমরা এসে দেখলাম দরজা বন্ধ ছিল, কিন্তু তারপরে আমরা সবে মাত্র ঘুরে যাচ্ছি, আমাদেরকে ডাক দেওয়া হলো যে মন্দির খুলে গেছে। ভাগ্যটা খুবই ভালো ছিল আমাদের। তো এই যে এটাই ছিল আমাদের গৌরাঙ্গের সোনার মূর্তি। 5 বছর পর মহাপ্রভু যখন একবার নবদ্বীপে এসেছিলেন, সেই সময় ওনার আদেশ নিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম পোড়ামাতা মন্দিরের সামনে। তো এই জায়গাটা বলতে পারো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো বিশাল বটগাছ এখানে, আর মন্দিরে ঢোকার সামনেই তোমরা পেয়ে যাবে অনেক রকম ঠাকুরের জিনিসপত্রের দোকান। তবে শুনেছি এই পোড়ামাতা মন্দিরের মা নাকি খুবই জাগ্রত। অনেক দূর দূর থেকে লোক আসে এই পোড়ামাতা মন্দিরের মাকে দর্শন করার জন্য। আপনারা কিন্তু এখানে ডালা কিনে মাকে পুজোও দিতে পারেন, এমনকি মাকে একটি মালাও পরাতে পারেন। আমি যতদূর শুনেছি একজন পুরোহিত একটি বটগাছের তলায় একটি ঘট প্রতিষ্ঠা করেন এবং সেখানেই মাকে পুজো করতেন। তবে একদিন বজ্রাঘাতের ফলে সেই বটগাছ পুড়ে ছাই হয়ে যায়, এমনকি তার সাথে ওই ঘরটিও পুড়ে যায়। তারপরে এই বটগাছের নিচে আবার মাকে প্রতিষ্ঠা করা হয় এবং বজ্রাঘাতের ফলে সব পুড়ে যাওয়ার কারণে এই মন্দিরের নাম হয় পোড়ামাতা মন্দির। তো যাই হোক, এখান থেকে আমরা 51 টাকা করে ডালা কিনে নিলাম, নিয়ে পুজোর লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখানে কিন্তু আপনারা নাম গোত্র সহ মাকে পুজো দিতে পারবেন। তবে এখানে পুজো দেওয়ার জন্য দক্ষিণা বাবদ আপনাকে 21 টাকা করে দিতে লাগবে। আর ভেতরে কিন্তু আপনারা ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবেন না। এখান থেকেই মাকে ধূপ আর মোম দেখিয়ে এখানে আবার আপনাদেরকে রেখে দিতে লাগবে। তারপরে এদিকে ছিল মা ভবতারিণীর মন্দির। এই মন্দিরটিও কিন্তু ছিল সেই বটগাছেরই নিচে। তো তোমরা দেখে বুঝতে পারছো কত বিশাল বটগাছ এখানে। চারিদিকে বটগাছের শাখা পোশাখা ঝুলে রয়েছে। তো আপনাদেরও আশা করি এই জায়গাটাতে আসলে খুবই ভালো লাগবে। তারপরে আমরা চলে আসলাম সমাজবাড়ির আশ্রমে। তো এই আশ্রমটা কিন্তু খুবই সুন্দর ছিল। তবে আমাদের যেই ভুলটা হয়েছিল সেটা হচ্ছে আমরা একটু আগেই চলে এসেছিলাম, আর মন্দির মোটামুটি খুলবে 5টার পরে। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম একটি মিষ্টির দোকানে। নবদ্বীপের কিন্তু ক্ষীর দই খুবই ফেমাস, আসলে কিন্তু অবশ্যই ক্ষীর দইটি ট্রাই করবেন। তারপরে আমরা আবার একটু লঞ্চে উঠে গেলাম, দিয়ে আবার চলে যাচ্ছি মায়াপুরে, কারণ গাড়ি তো রয়েছে আমাদের সেই ওই পারেই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে জল কতটা পরিষ্কার, আর এখানে জল এতটাই কম যে নিচের ঘাস কিন্তু ওপর অব্দি দেখা যাচ্ছে। তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। সন্ধ্যা আরতিটা দেখার খুবই ইচ্ছা ছিল, তবে আবার একদিকে চিন্তা করলাম আমাদের বাড়ি যেতে খুবই দেরি হয়ে যাবে, কারণ সন্ধ্যা আরতি শুরু হবে সেই 7টার সময়। আর যেহেতু এই সময় রাস্তায় জ্যাম থাকবে, ওই কারণেই একটু আমরা তাড়াতাড়ি বেরালাম। আজকের ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।